আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। অবশেষে ডাকসুর ভিপি পদের দায়িত্ব নিচ্ছেন নুরুল হক নূর। শিক্ষার্থীদের নিয়ে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সময় নির্ধারণ করে দেবে আন্দোলনের ধরন, বলছেন দলটির নেতারা। মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় দফা উপজেলা নির্বাচনের প্রচারণা। কক্সবাজার কাল থেকে রোহিঙ্গাদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা। এবং প্রধানমন্ত্রীর সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নন এমপিও শিক্ষকদের। সড়ক দুর্ঘটনা, যানজট হ্রাস ও অপরাধ কমিয়ে ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের জন্য সেফ সিটি নামের একটি প্রকল্পের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর মগবাজারের নয়াটোলা আমবাগানের পরিত্যক্ত জায়গায় মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এই কথা জানান। বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিদিন 160টির মতন নতুন গাড়ি ঢুকছে, রাস্তাঘাট নেই, উন্নয়নের কাজ চলছে, এলিভেটেড এক্সপ্রেস কিংবা ওইটাকে কি বলে মেট্রো রেল। সেই জন্য আমাদের পুলিশ হিমশিম খাচ্ছে। সেফ সিটির মাধ্যমে ঢাকা শহরে আমরা ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো। এই সরকার এই টার্মের মধ্যেই আমরা সেফ সিটি প্রজেক্টে যেতে পারবো। তখন আমাদের শুধু রাস্তাঘাটের উন্নয়ন নয়, সব কিছুই মানে একটা সুন্দর একটা পরিবেশ ফিরে পাবো। অবশেষে ডাকসুর ভিপি পদের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নুরুল হক নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আগামীকাল দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের নিয়ে পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নুরুল হক নূর। বিস্তারিত হাবিবুর রহমান অভির রিপোর্টে। নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। গত বছর কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শিক্ষার্থীদের দাবির মুখে সরকারি চাকরিতে কোটা বাতিল করে প্রজ্ঞাপন দেয় সরকার। পরে শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে এবছর ডাকসু নির্বাচনে অংশ নেয় সে। সেই কোটা সংস্কার আন্দোলনের নেতা এখন ডাকসুর নির্বাচিত ভিপি। 11 মার্চ ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ 5 প্যানেল নির্বাচন বর্জন করে। পুনরায় নির্বাচন দেওয়ার দাবিতে ক্যাম্পাসে আন্দোলন শুরু করে তারা। নূর ভিপি হিসেবে দায়িত্ব নিবে কিনা এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর সমালোচনার মাত্রা আরও বেড়ে যায়। আমাদের কিছু মৌলিক বিষয় আমরা অবশেষে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে দায়িত্ব নেওয়ার ব্যাপারে তার সিদ্ধান্তের কথা জানান। বিষয়ক অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েই আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব। এই নির্বাচনে বিভিন্ন ধরনের কারচুপি হয়েছে বা অনিয়ম হয়েছে, মিডিয়াতে এসেছে, আমরা আরও ভালোভাবে তুলে ধরবো। যে আমি গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি যে এই নির্বাচনে অনিয়ম হয়েছে, সেটি যেন তিনি তদন্ত করার নির্দেশ দেয় এবং একটি তদন্ত কমিটি অলরেডি গঠন হয়েছে। 23 মার্চ দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের নানামুখী সমস্যা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নূর। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রশ্নবিদ্ধ হয়, পুরো বাংলাদেশ প্রশ্নবিদ্ধ হবে। সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন করতেছে এবং আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করেছি। কোনো শিক্ষার্থীকে জোর করে মিছিল মিটিং করানো যাবে না এবং রাজনৈতিক বিবেচনায় কোনো শিক্ষার্থীকে হলে সিট দেওয়া যাবে না। তবে ডাকসুর 25টি পদের 23টিতেই জয়ী হয়েছে ছাত্রলীগ। সমস্যা সমাধান হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। আমরা চাই না যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলটি। বিএনপি নেতারা এ ইঙ্গিত দিয়ে বলেছেন আন্দোলনের কর্মসূচি ও ধরন সময় নির্ধারণ করে দেবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা দাবি করেন বেগম জিয়া মুক্ত হলেই গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। কারাবন্দী দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দাবি আদায়ে ধীরে ধীরে রাজপথে সোচ্চার হওয়ার চেষ্টা করছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা দলের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এক ব্যক্তি বা এক দলের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। বাকশালকে সমর্থন করে সম্প্রতি প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন বিএনপির নেতা। এই সরকার অলিখিত বাকশালের ক্ষমতা প্রয়োগ করে আপনাদের স্বাধীনতা, আপনাদের স্বাধীনভাবে কথা বলার
যে অধিকার, সেই অধিকার কেড়ে নিয়েছে, কিন্তু এটা চিরদিন তারা করতে পারবে না। গণতন্ত্রকামী মানুষ খালেদা জিয়ার নেতৃত্বে পুনরায় এদেশে গণতন্ত্র কায়েম করবে। সে গণতন্ত্র হবে বহুদলীয় গণতন্ত্র। প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপি নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ এখন সম্পূর্ণ জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ঠিকই রাজপথে নেমে আসবে। বিএনপি ঘুরে দাঁড়ানোর প্রশ্ন আসছে না। যারা ক্ষমতা দখল করেছে, আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে তাদেরকে চিন্তা করতে হবে। দেশনেত্রীকে মুক্ত করতে হবে। আমরা বলি রোজার পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। আন্দোলন কি হবে, সেটার কর্মসূচি কি হবে, সেটা সময় বলে দেবে। যে আন্দোলন সৃষ্টি হবে সেই আন্দোলন বলে কই আসবে না, সেই আন্দোলন আসবে, দেশ মুক্ত হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ। বিএনপি নেতারা অভিযোগ করেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকারের ব্যর্থতার কারণেই প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় দফা উপজেলা নির্বাচনের প্রচারণা। আগামী রোববার ১১৭ উপজেলায় ভোট গ্রহণ হবে। এরই মধ্যে ৬টি উপজেলায় সবকটি পদসহ চেয়ারম্যান পদে ৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিশৃঙ্খলা এড়াতে কক্সবাজারে আগামীকাল সন্ধ্যা ৭টা থেকে ভোটের পরদিন সকাল ৮টা পর্যন্ত ক্যাম্প থেকে রোহিঙ্গাদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। শেষ মুহূর্তের প্রচারণা, তাই বিরামহীনভাবে ভোটারদের কাছে ছুটেছেন প্রার্থীরা। তৃতীয় ধাপে গোপালগঞ্জে 5টি উপজেলায় নির্বাচন হচ্ছে। তবে এবার দলীয় নির্বাচন হলেও আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত এই এলাকায় নৌকার কোনো প্রার্থী নেই। দলীয় সিদ্ধান্তেই উন্মুক্ত নির্বাচন হচ্ছে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মকসুদপুর, টঙ্গিপাড়া ও কোটালীপাড়ায়। প্রধানমন্ত্রী উন্মুক্ত করে দিয়েছেন জেলাকে, স্থানীয় সংসদের দোহাই দিয়ে তারা প্রার্থী ঘোষণা করে। এখানে সেই উন্মুক্ত ইলেকশন কেন আওয়ামী লীগের তারা দলীয় ঘোষণা করতেছে? এই দফায় অনুষ্ঠিত হচ্ছে ঝালকাঠি জেলার 4টি উপজেলা নির্বাচন। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগ প্রার্থীদের লড়তে হচ্ছে নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে। আমরা স্বতন্ত্র প্রার্থী, আমরা বিদ্রোহী প্রার্থী নয়, স্বাধীনভাবে বিচরণ করতে পারতেছি না। আমার পক্ষ থেকে বা আমার সমর্থকদের পক্ষ থেকে বিপক্ষের প্রার্থীদের কোনো রকমের ডিস্টার্ব করে বলে আমার জানা নেই। রংপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীকে দলের বিদ্রোহী প্রার্থীর পাশাপাশি মোকাবিলা করতে হচ্ছে জাতীয় পার্টির প্রার্থীকে। ফলে এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। তৃতীয় দফায় এটি সহ সবগুলো সদর উপজেলায় ভোট হবে ইভিএমে। আমার বর্তমান 5টা ইউনিয়নের মধ্যে সম্পূর্ণ জাতীয় পার্টির পক্ষে তারা একমুখে আছে। ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নটুকু বুঝে নিবে, সেই জন্য তারা নৌকা মার্কার ভোট দেবে। এদিকে কুষ্টিয়ায় 6টি উপজেলায় নির্বাচন হচ্ছে। সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বাকি 5টিতেই ক্ষমতাসীন দলের প্রার্থীদের সাথে বিদ্রোহীদের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয়রা। আমাদের সুযোগ সুবিধাগুলো দেখবে, তাদেরকে আমরা ভোট দেব। সমাজ থেকে মাদক নির্মূলের জন্য যে প্রার্থী কাজ করবে আমরা তাদেরকেই ভোট দিব। সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেব। এই দফায় ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের 117 উপজেলায় ভোট হবে রোববার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অপারেশনের পর এখন শঙ্কামুক্ত। কয়েকদিন পর তাকে কেবিনে স্থানান্তর করা হবে। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডাক্তার আবু নাসার রিজভী মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে এ তথ্য জানান। বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিওথেরাসিক সার্জন ডাক্তার সেবাস্টিন কুমার স্বামীর নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নন এমপিও শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে তারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। হাবিবুর রহমান অভির আরেকটি রিপোর্ট। টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। আন্দোলনকারীরা বলছেন 2006 সাল থেকে এমপিও ভুক্তির দাবিতে কর্মসূচি পালন করে আসছেন তারা। বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও এর বাস্তবায়ন হয়নি।
তাই এবার টানা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তাদের। আমরা স্বীকৃতি পাইছি, এটা তো আমাদের অধিকার। আমরা প্রেস ক্লাবে এখানে পড়ে থাকার কথা নয়। আমরা তো শিক্ষক, হাজার হাজার শিক্ষার্থীকে আমরা এই দেশের জন্য উপহার দিচ্ছি, বিনিময়ে কি পাইছি? যতক্ষণ এমপিও না পাবো ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমাদের সন্তানটা মোবাইল করে বলছে, মা তোমার কি সমাধান পাইছো, মা তোমরা কি প্রধানমন্ত্রী দেখা পাইছো? আমরা বলছি না বাবা কোনো পাই নাই। মা তোমরা কি রাস্তা দিয়েছ? বলে হ্যাঁ বাবা আমরা রাস্তা দিয়েছি, আমরা প্রধানমন্ত্রী দেখা না করে আমরা যাবো না। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন নেতারা বলেন, স্কুল কলেজ মাদ্রাসা সহ দেশে প্রায় ৬,০০০-এর মতো স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির অপেক্ষায় আছে। এসব প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ৮০,০০০-এর বেশি শিক্ষক। ১ বছর ৩ মাস পেরিয়ে গেছে। এখান থেকে আমরা অবিশ্বাস হওয়ার কারণে, এই দাবিকে বাস্তবায়ন করার কারণে আজকে আমরা আন্দোলন ডাক দিয়েছি। মন্ত্রী মহোদয়ের কাছে বিভিন্ন সময়ে আমরা বহুবার যোগাযোগ করেছি, এতে আমরা আরও হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের যে দুঃখ দুর্দশা দীর্ঘদিনের লালিত যে বেদনা, এই বেদনার কথাটা সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না বিধায় আজকে এই বিষয়টা সুষ্ঠু সমাধান হচ্ছে না। জাতির এসব কারিগরদের প্রত্যাশা সরকার তাদের যৌক্তিক দাবি পূরণে আন্তরিক হবেন, তবেই তারা রাজপথ ছেড়ে ফিরে যাবেন ক্লাসে। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব রকম সবজি। আলু ও পেঁপে ছাড়া বেশিরভাগ সবজি ক্রেতাদের কিনতে হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়। বেড়েছে মাছ ও মুরগির দাম। ব্যবসায়ীদের দাবি সরবরাহ কম হওয়ায় কমছে না পণ্যের দাম। আদ্দিন সজীবের রিপোর্ট। দাম বাড়ুক কিংবা কমুক, আসতেই হবে বাজারে, কিনতে হবে নিত্যপণ্য জীবনের জন্য। এই বাস্তবতা মাথায় নিয়েই ক্রেতারা আসেন বাজারে, কিন্তু দাম যেভাবে বাড়ছে তা দিনে দিনেই অসহনীয় হয়ে উঠছে। বাজারে সবজি আছে পর্যাপ্ত, এসেছে নতুন সবজিও। তবে করলা, পটল, বরবটি, টমেটো, চিচিঙ্গা, বেগুন প্রায় সব সবজি কিনতে হচ্ছে চড়া দামে। না চড়া না, তেমন একটা চড়া না, কারণ এইসব মাল অনেক আগেও, আরো ২০ বছর আগেও আমি ৮০ টাকা কেজি করলা, ভেন্ডি ১০০ টাকা কেজি, এরকম অনেক বেশি। এখন ওদেরকে যখন বলি তখন ওরা বলে যে এখন বৃষ্টি ছিল, ট্রাক আসতে পারে নাই, রাস্তা অবরোধ ছিল, বিভিন্ন এক্সকিউজ তারা করে। আমরা যদি ৫০ টাকা কিনে ৬০ টাকা ৫৫ টাকা বিক্রি করি, এই পাইকারি বাজার যেরকম থাকুক ৫টা ১০টা লাভে মাল বেশি। এটা যেন একটু ব্যালেন্সে থাকে এবং পার্সেন্টেজ হিসাবে আসতে পারে। হুট করে একটা জিনিসের দাম ৪০ টাকা থেকে ৮০ টাকা হয়ে যায়। মাছের বাজারের অবস্থাও একই। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে প্রায় সব রকম মাছ। উচ্চবিত্তদের কোনো সমস্যা হচ্ছে না, পাশাপাশি আমরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি যারা, আমাদের জন্য খুবই কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। সিজন নাই, আনসিজন, পানি কম, ৩৬ মাস জল যাইব, মনে দিন যাইব, আর এখন পানি যখন বাড়বো তখন মাছের দাম কমবে। যে গভর্নমেন্টের কন্ট্রোলিংটা যদি শক্তভাবে হয়, সবকিছুই কন্ট্রোলে চলে আসে। গভর্নমেন্ট যদি চায় সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দামও। পাকিস্তানি মুরগি ৩১০ টাকা কেজি চলতেছে, দেশি মুরগি ৫০০ টাকা কেজি চলতেছে, ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি। খামারের মাল নাই, মালেরা উৎপাদন কম হইতেছে এই কারণে। তবে খুব একটা হেরফের নেই মাংসের বাজারে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনে অনিয়ম, গ্যাসের মূল্য বৃদ্ধির উদ্যোগ ও লুটপাটের প্রতিবাদে আগামী ৩০শে মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আর ৩০শে ডিসেম্বরের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে আগামী মাসে জেলা ও বিভাগীয় পর্যায়ে আন্দোলন কর্মসূচি পালন করবে তারা। বিজয়নগরে জোটের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আমরা যে দাবি করেছিলাম এই নির্বাচন বাতিল করতে হবে, নতুন নির্বাচন দিতে হবে, এই দাবিতে আমরা অটল আছি এবং সেই দাবির ভিত্তিতে আমরা লড়াই করে তুলব। গ্যাসের মূল্য বৃদ্ধি, নিরাপদ সড়ক, উপজেলা নির্বাচনের অব্যবস্থা, ডাকসু নির্বাচনের অব্যবস্থা তথা ছিনতাইয়ের মতো সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়াকে ছিনতাই করা, এই সমস্ত ব্যবস্থার প্রতিবাদে ৩০ তারিখ সকাল ১১টায় আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করব। রাজধানীর প্রগতি সরণি সড়কের সুপ্রভাত পরিবহনে বাসের ধাক্কায় নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরী পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী আবরারের পরিবারকে সান্ত্বনা দেন, তাদের শোকে নিজেও সমান ব্যথিত বলে জানান শেখ হাসিনা।
আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরী, মা এবং ভাই ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদিন এ সময় উপস্থিত ছিলেন। বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। সকালে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে সেতুর 34 ও 35 নম্বর পিলারের উপর বসানো হয় স্প্যানটি। এর ফলে পদ্মা সেতুর দৈর্ঘ্য 1350 মিটার দৃশ্যমান হলো। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, মূল পদ্মা সেতুর 73% কাজ শেষ হয়েছে। শরীয়তপুর থেকে রকুনুজ্জামান পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। ভাসমান ক্রেনের সাহায্যে মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বুধবার স্প্যানটি জাজিরা প্রান্তের নওডোবায় আনা হয়। বৃহস্পতিবার কয়েক ঘন্টা চেষ্টার পর স্প্যান বসানোর কাজ সাময়িক বন্ধ রাখে সেতু বিভাগ। জানানো হয়, বুধবার রাতে ঝড় বৃষ্টিতে ক্রেনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাশাপাশি নদীতে পর্যাপ্ত গভীরতা না থাকায়ও সমস্যা হয় কিছুটা। মাটি মনে করো অল্প পানি, এই কারণে জিনিসটা এটা ডেজার্টটা লাগানোর পরে মাটিটা সরা যাওয়ার পরে আমাদের স্প্যানটা সামনে আসবে। যান্ত্রিক ত্রুটি মেরামত করে শুক্রবার ভোরে আবার কাজ শুরু করে সেতু বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা। এরপর অল্প সময়ের মধ্যেই সেতুর 34 ও 35 নম্বর পিলারের উপর স্থাপন করা হয় স্প্যানটি। খুলনা থেকে, বরিশাল থেকে, সাতক্ষীরা থেকে লোক মনে করেন আমাদের দেশে এলাকা ঘুরে দিতেছে না, বুঝছেন? বহুত উন্নয়ন হয়েছে, দেশে বহুত কাজ হয়েছে। ঢাকা আইতে যাইতে 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে, আমরা 1 ঘন্টার ভিতর যাবো। জনমানুষের কাছে, আমাদের সবার কাছে দৃশ্যমান হয়েছে। এখন আর আমাদের কোনো সন্দেহ সংশয় নেই। স্প্যানটি বসানোর ফলে জাজিরা প্রান্তে 1200 ও মাওয়া প্রান্তে 150 মিটার দৈর্ঘ্য মিলে সেতু দৃশ্যমান হল 1350 মিটার। সেতু প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছে, মূল পদ্মা সেতুর 73% কাজ শেষ হয়েছে। 42টি পিলারের মধ্যে 22টির পাইলিং পুরোপুরি সম্পন্ন হয়েছে। আগামী জুনের মধ্যে আরও 10টি পিলারের নির্মাণ কাজ শেষ হবে বলেও জানায় তারা। সব মিলিয়ে 2 মাসের মধ্যে 32টি পিলারের নির্মাণ কাজ শেষ হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে গেছে 16টি নদ নদী। শুষ্ক মৌসুমে এই নদ নদীগুলো প্রায় পানিশূন্য থাকলেও বন্যার সময় ধারণ করে রুদ্রমূর্তি, হয়ে ওঠে ভাঙন প্রবণ। ভাঙন ঠেকাতে এবার কার্যকর উদ্যোগ নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। কুড়িগ্রাম থেকে ইউসুফ আলমগীরের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা সহ বেশ কয়েকটি নদী আন্তঃদেশীয় নদী। বর্তমানে নদীগুলো শুষ্ক অবস্থায় আছে, পানি গিয়ে ঠেকেছে একেবারে তলানিতে। তবে বেশিরভাগ নদী ভরাট হওয়ায় অল্প বন্যায়ও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, চলে ক্রমাগত ভাঙন। গত কয়েক বছর অব্যাহত ভাঙনের শিকার হয়েছে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলা। নদী গর্ভে গেছে সরকারি বেসরকারি অসংখ্য স্থাপনা। হাজার হাজার একর জমি এবং হাজার হাজার বাড়িঘর, বলা যাবে হাজারের অধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে গত কয়েক বছরে। প্ল্যান ওয়াইজ একটি সমাধান চাই। বর্ষার আগে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আমরা এইটারে রক্ষা করতে চাই, কিন্তু আমার এই প্রজেক্টের আশা থেকে আমি এই যে আর 2 মাস পরে বন্যা চলে আসবে, কারণ আবার ভাঙন শুরু হবে, দেখা যাবে যে রৌমারী পর্যন্ত ভাঙন চলে আসছে। তবে এবার ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের উদ্যোগ নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। বুধবার পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুকের নেতৃত্বে মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। স্থানীয় মানুষের সাথে কথা বলেন তারা। নদীটা যেখানে এখন 15 থেকে 16 কিলোমিটার, আমরা চেষ্টা করব সেটাকে 7 থেকে 8 কিলোমিটার নিয়ে আসতে। বাকি যেই 2 পারের অংশটা, সেই অংশটা চরটাকে নতুন ডেভেলপ করবে এবং ড্রেজিংয়ের মাটি দিয়ে রিক্লেম হবে। অন্তত 1000 বর্গ কিলোমিটার জায়গা 2 পারে রিক্লেম করা সম্ভব হবে। আমরা যখন নদী শাসন করবো, আমরা যখন ড্রেজিং করবো, করলে পরে এই মাটিগুলোকে আমরা নদীর পাড়ে দেওয়ার পরে সেই যে পাড়গুলো নিচু জমি আছে সেটাকে আমরা কৃষি জমির জন্য আমরা যাতে করে ব্যবহার করতে পারি, সেই ধরনের প্রকল্প আমরা নিয়ে সেইটার উপরেই তারা সমীক্ষা করছে। নদী ভাঙন প্রতিরোধে সরকারি উদ্যোগের কার্যকর বাস্তবায়ন দেখতে চান কুড়িগ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিএনপির প্রার্থী না থাকায় তৃতীয় দফা উপজেলা নির্বাচনকে ঘিরে মেহেরপুরে তেমন উত্তাপ নেই। 3 উপজেলার মধ্যে মেহেরপুর সদর ও মুজিবনগরে চেয়ারম্যান পদে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। তবে গাংনীতে সব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকার বিপক্ষে রয়েছেন একাধিক বিদ্রোহী প্রার্থী। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। মেহেরপুরের মোট ভোটার সংখ্যা প্রায় 5 লাখ।
ফেয়ার ফ্রি নির্বাচন, সেই নির্বাচন এখন পর্যন্ত অব্যাহত আছে। ইনশাল্লাহ 24 তারিখ পর্যন্ত অবাধ সুষ্ঠু নির্বাচনের যে নীতিমালা নিয়ম সিস্টেম সেটার উপরে ভিত্তি করে গাংনী নির্বাচন 24 তারিখে সুসম্পন্ন হবে। গণসংযোগে আমি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছি। নির্বাচন স্বচ্ছ এবং নিরপেক্ষ সুষ্ঠু হবে, সেক্ষেত্রে যদি কেউ তার ব্যত্যয় ব্যতিক্রম করে আমরা তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যেন প্রজন্ম থেকে প্রজন্ম সঠিকভাবে শিখতে পারে তা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বঙ্গবন্ধুর 99তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পার্লামেন্ট মেম্বার্স ক্লাব আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনি এই আহ্বান জানান। চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন, সাবেক চিফ হুইপ আসাম ফিরোজ এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। অনেক দাম দিয়ে আমরা কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। এই চেতনাটাকে ধারণ করা বাংলাদেশের সকল শিশু যেন একেবারে ছোটবেলা থেকে এই বিষয়টি জানতে পারে। স্বাধীনতার সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম যেমন ছড়িয়ে দিতে হবে, তাদের জানতে হবে, দেশপ্রেম নিয়ে বড় হতে হবে, মানবিক গুণাবলীর সমাহার হতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান তিনি। সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করেছে বলেও মন্তব্য করেন ডাক্তার এনামুর রহমান। চিকিৎসা বিজ্ঞানের সাফল্যের পাশাপাশি নতুন নতুন রোগ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মানিকগঞ্জে শাহেরা হাসান মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতালের 20 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিচারপতি ইনায়েতুর রহিম, বিচারপতি কুদ্দুস জামান এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডাক্তার আব্দুল মালিক ও কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক হারুনুর রশিদকে আজীবন সম্মাননা দেওয়া হয়। নতুন নতুন রোগ আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। বর্তমান বিশ্বের সর্বত্র হৃদরোগ ও কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই বেড়ে চলছে। হৃদরোগ ও কিডনি রোগের মতো নীরব ঘাতক ব্যাধি অকাল মৃত্যুর জন্য দায়ী। ভালোবাসার শ্রদ্ধায় সাংবাদিক শাহ আলমগীরকে স্মরণ করেছেন তাঁর সহকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত স্মরণ সভায় তারা বলেন, পেশাদারিত্বের ব্যাপারে শাহ আলমগীর ছিলেন আপোষহীন। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামেও তিনি ছিলেন সামনের কাতারে। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। শাহ আলমগীর ছিলেন গণমাধ্যম কর্মীদের প্রিয় মুখ। সবসময়ই তার হাসিমুখী দেখেছে সতীর্থ সহকর্মীরা। সাংবাদিক আড্ডা বা যে কোনো অনুষ্ঠানেই নিরহংকার এই মানুষটি থাকতেন প্রাণবন্ত। সহমর্মী, পরোপকারী বন্ধুদের প্রতি তার ভালোবাসার কথাই উঠে আসে স্মৃতিচারণে। কোনো কোনো মানুষ থাকেন যাদের সম্পর্কে কোনো অসৎ কথা বা অপছন্দের কথা বলা খুবই কঠিন, খুঁজে পাওয়াও কঠিন। তিনি কখনো কোনো কটু কথারও জবাব তো দিতেন না, হাসি মুখে সেটি মোকাবেলা করতেন। স্মৃতিচারণে উঠে আসে সাংবাদিকতায় তার অবদানের কথা। পেশাদার সাংবাদিকতার পাশাপাশি অনেক সাংবাদিক তৈরি করেছেন তিনি। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবির দায়িত্ব পালনেও তিনি ছিলেন একনিষ্ঠ। কাকে দিয়ে কি কাজ হবে, কে কোনখানে যোগ্য, সেটি কিন্তু বাছাই করতেন। মানে এক ধরনের জহুরের ভূমিকা পালন করেছেন। জীবনের সমস্ত চেতনাকে লালন করে তিনি তার দায়িত্ব পালন করে গেছেন। পিআইবির এমডির অতিরিক্ত এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হিসাবে তিনি বিনা বেতনে এই অতিরিক্ত দায়িত্বটি পালন এমনভাবে করেছেন, আজকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রায় 35 কোটি টাকা সিড মানি জমা হয়েছে। সাংবাদিক নেতা হিসেবে অধিকার আদায়ে তার ভূমিকাও স্মরণ করেন সহকর্মীরা। আমরা নতুন আইন পেতে যাচ্ছি, আমরা এখন কর্মী বান্ধব একটি নতুন আইন তৈরি হতে যাচ্ছে দেশে। এই সবগুলো আপনার দেখে যাবার কথা ছিল, কারণ এর অনেকগুলোর পেছনে আপনার নিরলস শ্রম ছিল। তিনি ছিলেন নীলকণ্ঠ। এই পৃথিবীর সকল বিষ ধারণ করতে করতে নিজের শরীরকেই দূষিত করে তুলেছিলেন। স্মরণ সভায় তার সহধর্মিনী ফৌজিয়া বেগম এবং সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। 21শে পদকপ্রাপ্ত নিখিল সেন স্মরণে বরিশালে নাগরিক শোক সভার আয়োজন করা হয়।
সন্ধ্যায় নগরী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে নিখিল সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বরিশাল সিটি কর্পোরেশন এই শোক সভার আয়োজন করে। সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস ও বরিশালের জেলা প্রশাসক SM অজিয়র রহমান এতে বক্তব্য রাখেন। রাজধানীতে হয়ে গেল ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ATN বাংলার FDC স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে মিডিয়া জগতে বিশেষ অবদান রাখায় অভিনয়শিল্পী, পরিচালক, গায়ক ও মডেল সহ মোট 23 জনকে সম্মাননা প্রদান করা হয়। এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশিদ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ATN বাংলা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। স্বাস্থ্য সচেতন ভোক্তাদের কথা মাথায় রেখে বিশ্ববিখ্যাত লিপটন ব্র্যান্ডের গ্রিন টি বাজারে নিয়ে এলো ইউনিলিভার বাংলাদেশ। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ছিল ভিন্নধর্মী চা পর্ব। এতে অংশ নেন তারকা শিল্পী, ফিটনেস এক্সপার্ট, পুষ্টিবিদ সহ আরও অনেকে। এ সময় উদ্বোধন করা হয় গ্রিন টি পিওর অ্যান্ড লাইটের 25 ও 50 টি ব্যাগের 2টি প্যাকেট। বিভিন্ন রিটেইল শপের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে লিপটন ব্র্যান্ডের এই গ্রিন টি। পর্দা উঠল 10ম টয়োটা ইন্ডিপেন্ডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্টের। সকালে আর্মি গলফ ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল SM শফিউদ্দিন আহমেদ, নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অ্যামেচার গলফারদের নিয়ে 5টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। এতে প্রায় 700 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। অবশেষে ডাকসুর ভিপি পদে দায়িত্ব নিচ্ছেন নুরুল হক নূর। শিক্ষার্থীদের নিয়ে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সময় নির্ধারণ করে দেবে আন্দোলনের ধরন, বলছেন দলটির নেতারা। মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় দফা উপজেলা নির্বাচনের প্রচারণা। কক্সবাজারে কাল থেকে রোহিঙ্গাদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা। এবং প্রধানমন্ত্রীর সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নন এমপিও শিক্ষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলার সাথে।